মুক্তিযুদ্ধে সেই বীর সেনানীদেরকে একই সাথে স্মরণ করছি। আমাদের যে সদ্য সাবেক যে আমাদের গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থানের বিপ্লবী ছাত্র জনতাকে স্মরণ করছি, যাদের রক্তের বিনিময়, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এখানে উপস্থিত বসতে পেরেছি। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে বক্তব্য শুরুতে আমি হেলাল হাফিজকে স্মরণ করতে চাই। হেলাল হাফিজ বলেছিলেন, যদি আমরা তার ভাষ্য মতো বলতে চাই, যে কথা ছিল একটি স্বাধীন পতাকা পেলে আমরা গাইব না আর বেদনার গান। আমরা এখানে আসার আর চেঁচাবো না, বঞ্চনার কথা বলে, দুঃখ দুর্দশার কথা বলে আমরা চেঁচাবো না। অথচ দেখেন আমাদেরকে আবারও বারবার করে আবারও গেছে এত গণ অভ্যুত্থানের পরে, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে এখানে এসে বলতে হচ্ছে যে আমার ডাকসু কি আমার অধিকার নাকি আমরা আনুষ্ঠানিকতা? ডাকসু কেন হবে না? গত 10 মাস ধরে আমাদেরকে বারবার করে রাস্তায় আপনার নামতে হচ্ছে। আমার বোনদেরকে একটা সিটের জন্য হচ্ছে বিসির বাসভবনের সামনে প্রতীকী অনশন করতে হচ্ছে। আর কেন করতে হচ্ছে? এমনটা তো কথা ছিল না। আমরা তো 15 জুলাই তো আমরা সেই বার্তা দিয়ে দিচ্ছি ছাত্রলীগকে হটানোর মধ্য দিয়ে। আমরা তো তখনই একটা মেসেজ দিয়ে দিচ্ছি, না আমরা সেই কালচার চাই না, আমরা সেই দাসত্বের কালচার চাই না। আমরা যে কুক্ষিগত যে কালচার এই ক্যাম্পাসের মধ্যে আছে, দেশের মধ্যে আছে, সেই কালচার তো আমরা চাই না। সেই মেসেজ তো আমরা দিয়ে দিচ্ছি এবং সেই কাজ আমরা সফল হয়েছি। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে হচ্ছে কিছু যে হার্শ রিয়েলিটি সেটা কথা বলতে চাচ্ছি। দেখেন, এই যে আমরা বলতেছি যে ক্যাম্পাসের মধ্যে একটা কুক্ষিগত রেখা কালচার এখানে কায়েম করা হয়েছিল, সেটা খুবই সূক্ষ্মগতভাবে, খুবই পরিকল্পিতভাবে, খুবই হচ্ছে গিয়ে কি ষড়যন্ত্রমূলকভাবে সেটা চালু করা হয়েছে। আমরা দেখেছি, দেখেন এই যে 71 পরবর্তী কিংবা 71-এর আগে কিংবা যদি আমরা 90-এর গণ অভ্যুত্থান বলি, যখনই যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার এই ক্যাম্পাসগুলোকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়তে, তারা হচ্ছে এখানে শিক্ষার্থীদেরকে একটা পুতুল হিসেবে তারা ব্যবহার করতে চেয়েছে, তাদের দাস বাড়ি রাখতে চেয়েছে। তারা ক্যাম্পাসগুলোতে হচ্ছে একটা কুক্ষিগত রাখা কালচার, যেটা দাসত্বের কালচার, যেটা সেটা তারা বানিয়ে রাখতে চেষ্টা করেছে। সেটাও শিক্ষার্থীদের দিয়ে, শিক্ষকদের দিয়ে। আপনি দেখেছেন যে যখনই যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার লাঠেল বাহিনী দ্বারা, সরকারের যে ছাত্র সংগঠন দ্বারা সবসময় ক্যাম্পাসগুলোতে একটা আধিপত্যবাদ তারা কায়েম করেছে। আমরা দেখেছি শিক্ষার্থীর যে অধিকারের যে বিষয়টা, সেটা সবসময় উপেক্ষিত ছিল, লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল। আমি একটা কথা বলি, দেখেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কেন্দ্রে গড়ে উঠেছে, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। আপনি দেখেন এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কর্মচারীদের জন্য বিশাল বিশাল আবাসন ভবন হয়, শিক্ষকদের জন্য আবাসন ভবন হয়। বলা হয়ে থাকে, দেখেন যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা যারা শিক্ষক হবেন তারা মনে হয় এই দেশের মধ্যে একটা স্বর্গে চলে গেছেন, তারা মানে মৃত্যুর আগে তারা স্বর্গে চলে গেছেন। কারণ কি জানেন? তাতে কোনো জবাবদিহিতার জায়গা নেই। অথচ দেখেন, আমি যেটা বলতেছিলাম, দেখেন এই যে এই ক্যাম্পাস আমার আপনার শিক্ষার্থীর কেন্দ্র করে ক্যাম্পাস, কিন্তু এই ক্যাম্পাসে আমি আপনি সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি নিপীড়িত, সবচেয়ে বেশি অবহেলিত আমি আপনি। কারণ কি জানেন? কারণ আমাদের পক্ষে কথা বলার মতো কেউ নেই, আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই। কার পক্ষে আছে? দেখেন আবাসন ভবন আছে, বহুতল আবাসন আছে কার? কর্মচারীদের। কারণ তাদের প্ল্যাটফর্ম আছে। আপনি দেখেন করোনা মহামারী বলেন কিংবা হচ্ছে গিয়ে ঝড় তুফান, মানে কেমন হয়ে যাবে তার আগে হচ্ছে শিক্ষকদের নির্বাচন হয়, করোনার মধ্যে হচ্ছে কর্মচারীদের নির্বাচন হয়। কিন্তু আমার যেই এটা হচ্ছে গিয়ে দীর্ঘদিন থেকে এটা হচ্ছে পরিকল্পিতভাবে হচ্ছে। এর আগে যখনই আমরা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এর আগে আসে নাই, এর আগে আমি যেটা বলছি, দেখেন যখনই যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার এখানে হচ্ছে গিয়ে কি পরিকল্পিতভাবে এখানে ছাত্রদেরকে হচ্ছে নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা করেছে, দাস বানিয়ে রাখার একটা মেকানিজম, একটা টুলস এখানে হাজির করে রেখেছে। আপনি দেখেন যে এখানে শিক্ষার্থীরা আজকে কেন, আপনি যদি নিরাপত্তার কথা বলি, আমার ক্যাম্পাসে কেন আমি হচ্ছে কি নিরাপত্তার কথা বলবো? আজকে 10 মাস পার হয়ে গেছে, দেখেন আমি বারবার করে বলতেছি যে আমার ক্যাম্পাসে নিরাপত্তা নাই। কেন আমরা হচ্ছে নিরাপত্তার জন্য হচ্ছে নতুন করে আন্দোলন করতে হবে? আপনি দেখেন যে প্রত্যাশা নিয়ে আমরা হচ্ছে কি 5 আগস্ট আমরা সংগঠিত করেছিলাম, আমরা সফল হয়েছিলাম। 5 আগস্ট পরবর্তীতে আমার বন্ধু সাম্যকে এখানে আমার ক্যাম্পাসের মধ্যে খুন হতো না। যদি ক্যাম্পাস হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নিশ্চিত হতো, তাহলে অবশ্যই এই ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীর যে প্রতিনিধি সে অবশ্যই তার দায়বদ্ধতার জায়গা থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতো, তাহলে আমার বন্ধু সাম্য এখানে খুন হতো না। আমি কথা বিচ্ছিন্নভাবে বলছি, দেখেন আমি যদি এক এক করে আগাই, যদি ডাকসু না হয় তাহলে আমাদের কী কী সমস্যার সম্মুখীন হচ্ছি, হলে কী কী মানে আমি কী কী সুযোগ সুবিধা পাচ্ছি। প্রথমত দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের প্রত্যেকটি আনাচে কানাচে থেকে, প্রত্যেকটা হচ্ছে অজপাড়া গা থেকে, প্রত্যেকটি মণি মুক্তা তারাকে একটা ছেঁকে নিয়ে আসে ভর্তি পরীক্ষার মাধ্যমে। কিন্তু কি হয়,
আমি আজকে আমার দুটো জুনিয়রের সাথে কথা বলতেছিলাম, এই যে আমার সাবজেক্ট সমাজ কল্যাণ, তাদেরকে জিজ্ঞেস করলাম যে দেখো যে সমাজ কল্যাণে ভর্তি হওয়ার পর তোমাদের অনার্স শেষ, মাস্টার্স করতেছো, তোমরা মানে আদতে কী শিখছো? আসলে কোনো উত্তর নেই। আমি যদি নিজেকে বলি আমি সমাজ কল্যাণ আমি কি শিখছি, আপনি যদি দুইটা সাবজেক্ট মানে আইন কিংবা ইকোনমিক্স এর বাইরে জিজ্ঞেস করেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আপনি কী শিখছেন, অথচ আমাদের কত প্রত্যাশা ছিল। আমরা অনেক বড় এই যে আজকে 24-25 সেশনে যারা আসছে তারা কত বড় প্রত্যাশা নিয়ে আসতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে আমি হচ্ছে আমার যে বুদ্ধিবৃত্তিক যে চর্চার জায়গাটা, আমার যে হায়ার এডুকেশনের যে বিষয়টা, দেশকে সার্ভ করার যে বিষয়টা, পুরো বিশ্বকে সার্ভ করার যে আকাঙ্ক্ষাটা, সেটা আমি পূরণ করতে পারবো। কিন্তু এখানে সে কী হয়, আমরা দেখি কি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি যে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার সন্তানে উঠে আসে, তারা অনেক বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে, কিন্তু তার আশা আকাঙ্ক্ষা ওই যে আমাদের গণরুম গেস্ট রুমের মধ্যে বসতে থাকে, আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো নীরবে নিবৃতে কাঁদে। কিন্তু দেখেন একই বিপরীত কী হয় যে আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হল প্রশাসনকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার জন্য, তারা কি দায়িত্ব পালন করেছে? আমরা দেখেছি বিগত দিনে যখনই যে ছাত্র সংগঠন ক্ষমতা এসেছে, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কাছে তারা হল এবং ক্যাম্পাসের এরিয়াটা ইজারা দিয়ে দিয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র আমি যদি বলছি ডাকসুকে আনুষ্ঠানিকতা, সেই জায়গা থেকে বলতে পারি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আনুষ্ঠানিক দায়িত্ব পালন করছেন। এখানে তাদের যে দায়বদ্ধতার জায়গাটা সেটা কখনো আমরা নিশ্চিত করতে পারি নাই। যার কারণে হচ্ছে কি যে আমার পরীক্ষা কি ক্লাস নাকি আমার বাবা মারা গেছে সেটা কোনো দর্তব্যের বিষয় না। আমার দর্তব্যের বিষয় হচ্ছে বাইরে গেছে, এখানে ভাই কালচার এখানে প্রতিষ্ঠিত, আমাকে যেতেই হবে। বাইরে গেছে আমাকে হচ্ছে কি বাইকে প্রোটোকল দিতে হবে, নেত্রী এসেছে, নেতা এসেছে, আমাকে হাততালি দিতে হবে, স্লোগান দিতে হবে। আমার ক্লাস পরীক্ষা কোনো দর্তব্যের বিষয় না। কিন্তু এমনটা তো কথা ছিল না। আমার তো কথা ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার হচ্ছে কি সিকিউরিটি জায়গাটা নিশ্চিত করবেন, আমার জন্য হচ্ছে কি আবাসন ব্যবস্থা নিশ্চিত করবেন, কিন্তু সেটা করতে পারেন নাই। এটা একটা ব্যর্থতার জায়গা। আমরা বলতে শুধুমাত্র এই জায়গাটা আপনাকে ধরে দেওয়ার চেষ্টা করতেছি, এই যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না থাকলে শিক্ষার্থীদের জায়গাটা সবসময় উপেক্ষিত থেকে যান, শিক্ষার্থীদের কথা বলার জায়গাটা সবসময় উপেক্ষিত থেকে যান। আমি শুধু সেটা ধরে দিয়ে যাচ্ছি। আপনি দেখেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 52% নারী শিক্ষার্থী, কিন্তু দেখেন এই নারী শিক্ষার্থীর জন্য মাত্র 5টা মাত্র হল। এই যে 5 আগস্ট পরবর্তীতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ডিসির বাসভবনের সামনে আমাদের বোনদেরকে হচ্ছে প্রতীকী অনশন করতে হয় শুধুমাত্র একটা সিটের জন্য। এটাকে আমরা সেম কাদেরকে দিব? এটাকে ছাত্র সংগঠনকে দিব, নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিব, নাকি কালচারকে দিব, নাকি আমরা যারা শিক্ষার্থী আছে যারা নিজের দাবি আদায় করতে পারতেছি না তাদেরকে দিব? আপনি দেখেন আমার ক্যাম্পাসের মধ্যে আমার বোন 14 শ্রেণীর একজন কর্মচারী দ্বারা হচ্ছে গিয়ে কি আপনার হেনস্থার শিকার হয়, সেই বিচার আমি কার কাছে দেব? আমার ক্যাম্পাসের মধ্যে আমার ভাই সাম্য খুন হয়, সেই বিচার নিশ্চিত হয় না, সেই বিচার আমি কার কাছে দেব? আজকে দেখেন আজকে যদি হচ্ছে আপনার ছাত্র সংসদ কার্যকর থাকতো, আজকে যদি শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিত হতো, তাহলে সে দায়বদ্ধতার জায়গা থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করত, আমার বন্ধুদের নিরাপত্তা নিশ্চিত করত। এখানে প্রত্যেকটা পর্যায় থেকে বহির্গত যে হচ্ছে গিয়ে নিরাপত্তার জন্য সংখ্যা তৈরি, সেই নিরাপত্তা নিশ্চিত করতে হতো। আবার দেখেন যখন দেখা হচ্ছে সাম্য খুন হয়েছে, সাম্য খুনে হত্যার বিচারটা নিশ্চিত করতে পারতো, কারণ তার কোনো ভিন্ন এজেন্ডা এখানে থাকতো না। তার একমাত্র এজেন্ডা থাকতো সে হচ্ছে সাম্যর প্রতিনিধি, সাম্য নির্বাচিত প্রতিনিধি, সাম্য তাকে নির্বাচন করে গেছে। সেই জায়গা থেকে সে সাম্য শুধুমাত্র ভিন্নর দিকে না গিয়ে, বিসি প্রক্রিয়ার দিকে না গিয়ে, কোনো অপ্রাসঙ্গিক দাবি দেওয়া সে না করে, সে শুধুমাত্র সাম্যর খুনের বিষয়টাকে হাইলাইট করে, সাম্যর খুনের বিষয়টা নিশ্চিত করে আগামী দিনে যেন কোনো ব্যক্তিকে সাম্যর পরিণতি না হয় সেজন্য ক্যাম্পাসটাকে সে গড়ে তুলতে হতো। আজকে সাম্যর কোনো প্রতিনিধি নেই, সেজন্য সাম্যের হত্যার বিচারটা হচ্ছে গিয়ে কি নানান দিক চার হয়ে যায়, নানান দিকে চলে যায়, বিসি প্রক্রিয়ার দিকে চলে যায়, অপ্রাসঙ্গিক দাবি চলে যায়। শিক্ষার্থীর সাধারণ যে দাবিটা আলটিমেটলি ক্যাম্পাস নিরাপদ করা, সেই নিরাপত্তার দিকে যায় না। আজকে দেখেন একজন নারী শিক্ষার্থী আমাদের একজন 14 শ্রেণীর কর্মচারী হেনস্থার শিকার হয়েছেন, তিনি কি নিরাপত্তা পেয়েছেন? তিনি কি বিচার পেয়েছেন? পান নাই। কারণ কি জানেন? কারণ তার পক্ষ হচ্ছে কথা বলার মতো কেউ নাই, নিরপেক্ষভাবে কথা বলার মতো কেউ নেই। আছে কয়েকজন আমরা যারা হচ্ছে ছাত্র সংগঠন হিসেবে যারা আন্দোলন সংগ্রাম করেছে, মাঠের মধ্যে নেমেছি, তারা হচ্ছে শুধুমাত্র নিজেদের এজেন্ডার জায়গা থেকে, স্বার্থের জায়গাটায় কথা বলেছি। কিন্তু সব কিছু উঠতে গিয়ে সাম্য বিচার পাবে এমন দাবি আমরা কেউ কখনো এভাবে করতে পারি নাই, কারণ আমাদের প্রত্যেকের হচ্ছে একটা স্বার্থের জায়গা আছে। আপনি দেখেন এই ক্যাম্পাসে যখন আমরা আসি, প্রথমত আবাসন সমস্যাটা আমরা সবচেয়ে বেশি ফেস করি। কারণ হচ্ছে কি
এই ক্যাম্পাসে আসার পরে আমি দেখি আমার সিট নাই, একটা সিটের জন্য জিম্মে আমাকে রাখা হয়। এই যে সিটের জন্য হচ্ছে গিয়ে কি আমাকে হচ্ছে সবসময় মিছিল মিটিং প্রোগ্রাম ব্যানারে সব কিছু ধরতে হয়, মিছিলে যেতে হয়। কিন্তু দেখেন এই যে আজকে যারা 24-25 এসে যারা আজকে আসতেছেন, আমি যখন নাকি 19 সালে যখন আসলাম তখন আমার হচ্ছে গিয়ে কি একটা অনুধাবনের জায়গা তৈরি হলো। আমি তো ঢাকা কলেজে পড়েছি, তখন বিশাল একটা হাইপ ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় যাব, ওইখানে গিয়ে হচ্ছে গিয়ে কি আমি আমার মতো করে হচ্ছে গিয়ে কি আমার যে গণতান্ত্রিক অধিকার চর্চা, আমার মতো করে পড়াশোনা করবো, সব কিছু পাবো। আমার মনে আছে যে কি আমি যখন ঢাকা কলেজে পড়তাম মন টন খারাপ হলে এসে একাত্তরের সামনে বসে থাকতাম যে না আমাকে এই হলটাই পেতে হবে, এই হল হয়তো আবাসন একটা বিশাল একটা বহুতল পাবো, এই হল আমাকে পেতে হবে। ভাগ্যক্রমে হলটা পেলাম, কিন্তু হল থাকতে পারলাম না। অথচ হলে কিছুদিন থাকলাম, তারপরে আমার ছাত্রলীগের যে ইউনুস আমাকে বের করে দিল। আমার মনে হচ্ছে যে দেখেন আমার যে অনুধাবনটা আজকে যেন আমরা এই জায়গায় বলে যেতে পারি 24-25 সেশনে যারা আসতেছে তারা যেন সেম অনুধাবন না করে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অপরাধ, নাকি হচ্ছে আমি হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, নাকি আমার বাবা হচ্ছে যেহেতু অর্থশালী না, অর্থবিত্তশালী না, আমার বাবা গরিব কিংবা আমি গরিব হওয়া অপরাধ। কারণ এই মেকানিজমটা, এই ভোটটা, এই আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কালচার, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেটা হচ্ছে শিক্ষার্থীর মনের মধ্যে ঢুকিয়ে দেয়। কারণ তার কোনো হচ্ছে গিয়ে কি থাকার জায়গা নাই, তার কোনো হচ্ছে গিয়ে কি যে সারাদিন হচ্ছে টিউশনের পিছনে ব্যস্ত থাকে, টিউশনও পায় না, সে এক হতাশার মধ্যে থাকে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বা হতাশার মধ্যে থাকার কথা না। কারণ কি দেখেন সব কিছুর মূলে রয়েছে হচ্ছে গিয়ে কি আমাদের এখানে দায়বদ্ধতার জায়গাটা নাই, জবাবদিহিতার জায়গাটা নাই। আমরা যাদেরকে প্রশাসন হিসাবে নির্বাচন করেছি, যাদেরকে চেয়ারে বসে হচ্ছে কিংবা যারা চেয়ারে বসেছেন, তারা হচ্ছে কি এই দায়বদ্ধতার জায়গাটা নিশ্চিত করেন না। তারা হচ্ছে যে জবাবদিহিতার জায়গাটা আমাদের সেটা করতে হবে সেটা দেখান না। আপনি দেখেন ক্লাসরুমে দেখেন আপনার একটা স্লাইড, আপনি দেখবেন আপনার 4-5 বেস আগে সিনিয়রদেরকে জিজ্ঞেস করেন যে ওই যে আপনাকে ওই যে কোর্স টিচার উনি বলবেন যে স্লাইডে অমুক জায়গায় ভুল আছে, এটা সংশোধন করে নিও। শুধু আপনাকে বলে নাই, আপনার ওই টিচার হচ্ছে গিয়ে কি আপনার 10 বছর সিনিয়রদের ক্লাসে গিয়ে বলে আসছে স্লাইডে এই জায়গায় বানাম ভুলটা তোমার সংশোধন করে নিও। আপনি দেখেন আপনার যে জবাবদিহিতার জায়গাটা কিংবা হচ্ছে গিয়ে কি আপনাকে সে জবাবদিহি করবে দায়বদ্ধতার জায়গাটা কোন পর্যায়ে গেলে সে একজন শিক্ষক স্লাইডের একটা বানান পর্যন্ত ঠিক করতে পারেন না, তাহলে আপনার প্রতি তার দায়বদ্ধতার জায়গাটা কতটুকু সেটা আপনি এখন বুঝতে পারতেছেন। আপনি দেখেন আমাদের এখানে কি পড়ানো হয়, শিক্ষকদের আপনি দেখেন আমরা এখানে কি দেখেছি, এখানে হচ্ছে শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থা কি হয়। যে শিক্ষকরা এখানে হচ্ছে গিয়ে কি যে আমার অ্যাটলিস্ট আমাকে মানে টিচাররা টানতে হবে, তো আমি কেন এখানে যাব? আমি ওখানে কি দেখি কি টিচার হচ্ছে স্লাইড পড়তেছে দাঁড়ায় মানে রিডিং পড়তেছে, মাঝে মাঝে তিনি নিজেও আটকে যাচ্ছেন। আমরা দেখতে দেখেন যে টিচার কি পড়ছে টিচার নিজেও বুঝতেছেন না, তাহলে সেখানে আমি যাবো কেন? তো এই জায়গাটা হচ্ছে কি আমরা অনেক বড় প্রত্যাশা নিয়ে আমরা এখানে আসি, আমরা অনেক মণিমুক্তগুলো এখানে উঠে আসে, কিন্তু সেই জায়গাটা কী হয় আপনাকে হচ্ছে কি দিন শেষে 5 বছর পরে আপনাকে হচ্ছে আপনার নিজের জন্য একটি বোঝা হিসেবে আপনাকে হাজির করে দেয়। আপনাকে কী উপহার দেয়? আপনি যখন নাকি ইন্টার পাস করে সদ্য সাবেক মানে একদম নতুন আসছেন যারা, তাদেরকে একটি মণিমুক্তাকে 5 বছর পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাকে একটি দেশ, পরিবার, সমাজের বোঝা হিসেবে আপনাকে এখান থেকে বের করে দেয়।